সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রবীন্দ্র সঙ্গীত শিল্পী মীরা মণ্ডল। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, খুব ভালো আছি। আর এই চায়ের চুমুকে আসলে পরে এমনিতেই মনটা খুব ভালো হয়ে যায়। ধন্যবাদ, আপনাকে পেয়ে আমাদেরও বেশ ভালো লাগছে। আজ সুন্দর কিছু রবীন্দ্রসঙ্গীত শুনতে পারবো, সেই সাথে আপনার সম্পর্কেও কিছু জানতে পারবো। তো শুরুতে একটু জানতে চাই যে ছোটবেলা থেকে আপনি গানের সাথে যুক্ত এবং ছোটবেলা থেকেই গান করা, রবীন্দ্রসঙ্গীতের কোন গানগুলো শুনে শুনে বড় হওয়া বা কোন রবীন্দ্রসঙ্গীতের কোন দিকটা আপনাকে বেশি আকর্ষণ করেছে বা আকৃষ্ট করেছে, যেটার কারণে আপনার রবীন্দ্রসঙ্গীতে আসা? আসলে রবীন্দ্রসঙ্গীতে আমি কি করে এসেছি আমি এটা নিজেও জানি না, কারণ খুব ছোটবেলায় আমার মা খুব ভালো গান করতেন। মা পাকিস্তান পিরিয়ডের শিল্পী ছিলেন, সে সময় বেতারের গান করতেন মা, এত ভালো গান গাইতেন। তো ওই গানের পরিবেশটা আমাদের বাড়িতে ছিল সব সময়। আর তখন কলকাতার আকাশ বাংলাতে খুব সকালবেলা 6:30 ভোরবেলা রবীন্দ্রসঙ্গীত বাজতো। তখন তো আমি বুঝতাম না যে রবীন্দ্র বাজছে না কি বাজছে, কিন্তু একটা গানের আমেজ আমাদের ঘরে সব সময় থাকতো, গান বাজতো। বাবা খুব গান প্রেমিক ছিলেন, তো সেইভাবে গান শুনতে শুনতেই আসলে আমাদের মানে বেড়ে ওঠা। আর আমার বড় ভাইও গান করেন, আমার ভাই আরেকজন সেও তবলা বাজাতেন। আমরা একটা পুরো পরিবারটা মিলে আমাদের একটা সঙ্গীতময় একটা মানে পরিবার হয়ে উঠেছে সেভাবেই। তো আর রবীন্দ্রসঙ্গীতে কিভাবে আসা, যখন আমি একটু বেড়ে উঠি, বড় হয়ে যাই, তখন আমি আমার মার যিনি গুরু তার কাছে প্রথম আমার গানের হাতে করি। তারপর আস্তে আস্তে আমি নারায়ণগঞ্জে বড় হয়েছি, সেখানে একটা স্কুল ছিল সঙ্গীত বিদ্যালয়, সেখানে আমি শিখেছি। আমার গুরু অপূর্ব শাহ, আমার প্রথম শিখেছিলাম নৃত্যগোপাল শাহ, তার পুত্র অপূর্ব শাহ, তার কথাই আমার বেশি আমাকে মানে স্মৃতি তাড়িত হয়ে যায়, কারণ ওনার কাছে আমি দীর্ঘ 10 বছর একদম ছেলেবেলাটা তার কাছে আমি শিখেছি। তারপরে ছায়ানটে ভর্তি হই ওই রবীন্দ্রসঙ্গীতে, সেই থেকে আর কি রবীন্দ্রনাথের গান করা শেখা। তো এভাবেই আসছে আর কি রবীন্দ্রনাথের গানে। দারুণ। মার কাছে বলছিলেন হাতে খড়ি, মার কাছে কোন গানগুলো শিখে শিখে বড় হয়েছেন? খুব ভালো একটা প্রশ্ন করেছেন, কারণ আমি যে কোনো অনুষ্ঠানে টিভিতে যখনই গান করি মার শেখা গান একটা হলেও গাওয়ার চেষ্টা করি। মা রবীন্দ্রনাথের গান শিখিয়েছেন এবং সারগামটা যেটা শুরুতে আমাদের গানের যেটা সারা জীবন লাগে সেটাও করেছি। তার মার যে গানগুলো আপনাকে শিখিয়েছেন সেখান থেকে একটি গান আমরা শুনতে চাই। আচ্ছা ঠিক আছে। যে গানটি আর কি সবসময় আমি মানে মায়ের কাছে মানে খুব শুনতাম, তো মা বলতেন যে এই গানটা গিয়ে তিনি প্রথম হয়েছেন, তখনই আমার মনে হতো যে মা তোমার এই গানটা আমাকে একটু শিখিয়ে দাও। তোমার মোহন রূপে কে রয় ভুলে, তোমার মোহন রূপে জানি না কে মরণ নাচে নাচে গো, ওই চরণ মূলে তোমার মোহন রূপে কে রয় ভুলে, তোমার মোহন রূপে। সরতালোর আঁচল টুটে কিসের ঝলক নেচে ওঠে, ঝড় এনেছো এলো চুলে, তোমার মোহন রূপে কে রয় ভুলে, তোমার মোহন রূপে। বাহ, চমৎকার, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি বলছিলেন আপনি ছায়ানটে শিখেছেন, যখন ছায়ানটে আপনি গান শিখেছেন তখন কোন দিকগুলো শেখানো হয়েছে বা স্পেশালিটি কি ছিল? ছায়ানটে বরাবরই আমাদের রবীন্দ্রনাথের গানে আমরা পরীক্ষা দিয়ে চান্স পেয়েছি। রবীন্দ্রনাথের গানের সাথে সাথে শেখানোর সাথে সাথে আমাদের উচ্চাঙ্গ সঙ্গীতটা বাধ্যতামূলক ছিল, সাথে বাংলা গান, 3 কবির গান, যেটা উত্তল প্রসাদ, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায়, তাদের গানও আমাদেরকে শিখিয়েছেন। এবং আমরা উচ্চাঙ্গ সঙ্গীতটা এটা আমাদের একদম বাধ্যতামূলক ছিলেন। এবং উচ্চাঙ্গ সঙ্গীতেরও 2টি ভাগ ছিলেন, একটা সারগাম গীত আর একটা লক্ষণ গীত, খেয়াল। তো প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এরকম করে যখন আমরা একদম 5th ইয়ারে চলে যাই তখন আমাদের অনেক ভারী কিছু শিখিয়েছে। তো আর রবীন্দ্রনাথের গানও আমরা শিখেছি 2-3 জনের, প্রতি বছরই 2জন শিক্ষকের কাছে আমাদের প্রতি বছর করে রবীন্দ্রনাথের গান শিখেছি। আচ্ছা, 2015 এবং 16 সালে আপনার কি একক অ্যালবাম রিলিজ হয়েছিল? 15 এবং 16 কেন, এবং এটা জানতে চাই, এবং কি কি গান ছিল সেখানে? রবীন্দ্রনাথের প্রায় 10টি গান ছিল একটা অ্যালবামে, অনেক কথা বলেছিলেন 2016-তে। আচ্ছা,
তারপরে আপনার 2015তেও ছিল একটা যৌথ অ্যালবামে। তাছাড়া আমার কতগুলো মানে মিক্সড অ্যালবামে আমি কাজ করেছি, সেগুলো 2017-18। তারপরে আর আমার একক অ্যালবাম বের করা হয়নি, করোনাকালীন সময় গেল, নানা রকম একটা ব্যস্ততা, পেশাগত একটা ব্যস্ততা, তো এই নিয়ে আর কাজ করা হয়নি। তবে ইচ্ছে আছে এই বছরেই আমি কয়েকটা গান করব। আচ্ছা, কি কি ধরনের গান এবার করছেন? রবীন্দ্রনাথের গানই করছি। আচ্ছা, আমরা কিন্তু এখন রবীন্দ্রসঙ্গীতের বিভিন্ন ধরনের ফিউশন দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের রিমিক্স দেখতে পাচ্ছি, পুরনো টিউনগুলো নিয়ে কিন্তু নতুন ভাবে আসলে উপস্থাপন করা হচ্ছে। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? আসলে আমি তো একটা স্কুলে কাজ করি, সেখানে তো আমাকে রবীন্দ্রনাথের গান শেখাই, ইংলিশ গানও শেখাতে হয় আমাকে, এবং বিভিন্ন রকম মানে সিচুয়েশন ডিপেন্ড করে যে কি গান করাবো না করাবো। তো অনেক সময় আমার ছেলে মেয়েদের কাছে আমি অনেকটাই মানে করতে ফেস যেটা মানে হই সব সময়, যে দেখা গেল একটা গান গাইলো, বলছে বাবা এটা তো এরকম না, বলছে যে ম্যাম এটা তো এভাবেই শুনেছি আমরা। তো ওদের আমি একদিকে এটা পজিটিভ নেগেটিভ দুটোই আছে। একটা হচ্ছে যে আমরা শিখেছি একদম স্বরলিপি শুদ্ধ যেটা, সেইভাবে আমরা শিক্ষা গ্রহণ করেছি রবীন্দ্রনাথের। আর ওদের কাছে যে এখন রবীন্দ্রনাথের গান কিংবা বাংলা গান যে ওদের কাছে পৌঁছেছে, সেটা যেভাবেই হোক মানে পৌঁছেছে, তো ওরা তো গানের ভিতরেই আছে। এবং আমি মনে করি যে যদি ফিউশন করেও যদি ওরা একটু বাংলা গানের ভিতরে থাকে, সেটাও মন্দ নয়। বেশ ভালো। এবারে আপনার যে একক অ্যালবাম ছিল, সেখান থেকে একটি গান কি আমরা শুনতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। অনেক কথা বলেছিলে, কবে তোমার কানে কানে, কত নিশীথ অন্ধকারে, কত গোপন গানে গানে অনেক কথা বলেছিলে। বাহ, চমৎকার, ধন্যবাদ আপনাকে। আপনি দুটি সংগঠনের সাথে যুক্ত রয়েছেন, সংগঠনগুলোর নাম এবং সেখানে গান নিয়ে কিভাবে কাজ করছেন? আমি বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা, একটা অনেক বড় একটা অর্গানাইজেশন, সেখানে আমি একজন সদস্য আজীবন। আর ওখানে আমরা নিয়মিত প্রোগ্রাম করি, কিছুদিন পরে আবার হবে অনুষ্ঠান, তো সেখানে আছি। এখানে একটা প্ল্যাটফর্ম, শিল্পীরাই শুধু ওখানে গান করবেন, আচ্ছা, আর্টিস্ট প্ল্যাটফর্ম যেটাকে বলে। আর গীতাঞ্জলিতে আছি। গীতাঞ্জলি একটা 90 দশক থেকে এই সংগঠনটা, আমি ওখানে যুক্ত আছি প্রায় 15 বছর। এখানে এটাও একটা মানে প্ল্যাটফর্মে আর্টিস্টদের ছিল প্রথম থেকে। এখন আমাদের এই গীতাঞ্জলির কর্ণধার সালমা আকবর, আমি তার কাছেও শিক্ষা গ্রহণ করছি। তিনিও আমাদেরকে শেখান কিভাবে আমরা বিভিন্ন রকমের আয়োজনে, মানে ঋতু ভিত্তিক হয়ে থাকে আমাদের প্রোগ্রাম। ধরেন বসন্ত আসছে সামনে, বসন্তকালে একটা আমরা অনুষ্ঠান করে থাকি, কিংবা রবীন্দ্রনাথের গীতাঞ্জলির কাব্যগ্রন্থ থেকে যে গানগুলো নেওয়া হয়েছে, সেখানের মানে গীতাঞ্জলি থেকেও আমরা এরকম গান বাছাই করে আমরা গান করেছি। বিভিন্ন রকম অনুষ্ঠান যখন হয়, স্বদেশ পর্যায়ের গান আমরা করে থাকি। সব প্রোগ্রামটাই আমরা করে থাকি বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা এবং গীতাঞ্জলি দুটোতেই। বেশ দারুণ। আমরা আপনি একজন স্কুলের টিচার হিসেবে রয়েছেন, সেখানে আপনি শিক্ষকতা করেন। সো শিক্ষার্থীদের মধ্যে যে আপনি একটু আগে বলছিলেন যে ফিউশনের মাধ্যমে হলেও তাদের মধ্যে আসলে গান যে পৌঁছাচ্ছে এবং বাংলা গান পৌঁছাচ্ছে, এটা একটা ভালো বিষয়। কিন্তু তারপরেও একটু জানতে চাই যে তাদের মধ্যে আসলে কোন ধরনের গান শেখার প্রবণতা বেশি, বা তারা আসলে কোন ধরনের গানটা বেশি পছন্দ করেন? আসলে এই যে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। বাচ্চাদেরকে যখন আমি গান করাই, আমাদের একদম বছরের শুরু থেকে আমরা একটা সিলেবাস রেডি করে ফেলি যে এই গান শেখাবো। তারপরে যখন আমি সব ধরনের গান থাকে, সেখানে রবীন্দ্রনাথের গান থাকে, ছড়া গান থাকে, লালনের গান থাকে, আপনার তার মধ্যে একটা ইংলিশ, যেহেতু আমি একটা ইংলিশ স্কুলে ইংলিশ ভার্সনে কাজ করি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, তো সেখানে আমাদের একটা থাকে যে ইংলিশ গান ওদেরকে শেখাতে হবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় ওরা বলে যে মিস ইংলিশ গান করব, আবার কিছু কিছু বাচ্চা বলে না মিস বাংলা গান করব। ওরা যখন আমাকে টিভিতে দেখে তখন বলে মিস বাংলা গান করব। তো এটা আসলে যে পার্টিকুলার ওরা এই গানটাই করবে সেটা না। যেমন আমি মমচিত্তে নিতে নিতে এই গানটা আমি করাই, আবার পতাকার বুকে লাল সূর্য সেটাও করাই, রাঙামাটি রঙের চোখ জোড়ালো, পাহাড়ি গান, মানে সব কিছু ওদের মধ্যে। আমি চাই যেন বাচ্চাগুলো সব
কিছুতে সবগুলো গান সম্পর্কে ওদের একটু হলেও ধারণা জন্মাক। এবং রবীন্দ্রনাথের গান যখন আমি করাই সেটার প্রেক্ষাপটটা কি, কবিতা আবৃত্তি করে তাকে আমি গানগুলো ওদেরকে তুলে দিই। আচ্ছা, বেশ দারুণ। আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, আপনার পছন্দের কোন গানটি শোনাবেন? ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতেরও রাখি তোমার কনক কঙ্কনে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। অনেক ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, সুন্দর কিছু গান শুনিয়েছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটিএন বাংলার এই চার চুমকে একটি জনপ্রিয় অনুষ্ঠানে আসতে পেরে আমারও ভালো লাগছে। কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকুন। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।